আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মামোস্তা রোস্তামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হল ইরানের নিরাপত্তা বলয়। এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে আমাদের সহজ অ্যাক্সেস আছে, ইরান সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে যেভাবে জেতার পরিকল্পনা করছে ইরান। আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের নিচে মানবতা, গাজায় অব্যাহত সংঘাত ও বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মামোস্তা রোস্তামি এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যটি বর্তমানে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ ইরানের কুর্দিস্তান প্রদেশের জুমার নামাজের খতিব মামোস্তা ফায়েক রোস্তামি অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী শুধুমাত্র একটি সামরিক সংগঠন নয়, বরং এটি ইরানের জাতীয় নিরাপত্তার প্রধানতম বলয় বা রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যা দেশটির অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে চলেছে। এবং তিনি এটাও মনে করিয়ে দেন যে এই বাহিনী আঞ্চলিক হুমকি মোকাবেলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতেও যে কৌশলগত অবস্থান নিয়েছে তা প্রশংসার দাবিদার। এই বক্তব্যের পেছনে বেশ গভীর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট রয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরানের ওপর পশ্চিমা বিশ্বের ক্রমাগত চাপ বৃদ্ধির ফলে দেশটির অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখা এবং সামরিক বাহিনীর মনোবল চাঙ্গা করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং ঠিক এই সময়ে একজন ধর্মীয় নেতার কাছ থেকে আইআরজিসিকে নিরাপত্তা বলয় হিসেবে আখ্যায়িত করা মূলত এটাই নির্দেশ করে যে দেশটির ধর্মীয় এবং সামরিক নেতৃত্ব একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যা বহির্বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে যে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে কোনোভাবেই দুর্বল হতে দেবে না। বিশ্লেষকরা মনে করছেন মামোস্তা রোস্তামির এই বক্তব্য কেবল একটি সাধারণ প্রশংসা নয়, বরং এটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনা করছে। এবং এমতাবস্থায় আইআরজিসির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরা কৌশলগতভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে তাদের নিরাপত্তার স্বার্থেই এই বাহিনীর শক্তিশালী অবস্থান বজায় রাখা জরুরি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এলিট ফোর্সের ভূমিকা সবসময়ই সমালোচনার ঊর্ধ্বে রাখার চেষ্টা করা হয়, এবং ইরানেও ঠিক সেই ধারা বজায় রেখেই ধর্মীয় নেতারা জনমত গঠনে কাজ করছেন, যাতে জাতীয় সংকটের সময়ে কোনো বিভাজন তৈরি না হয়। এবং এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, বা আপনারা কি মনে করেন যে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থায় ধর্মীয় নেতাদের সমর্থন কতটা প্রভাব ফেলতে পারে, তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরান সেনাবাহিনী দাবি করেছে যে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে তাদের সহজ অ্যাক্সেস বা প্রবেশাধিকার রয়েছে, এবং এই বক্তব্যটি বর্তমান সময়ের ভূরাজনৈতিক উত্তেজনার পারদকে নিঃসন্দেহে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে যা কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর, এবং ইরান সেনাবাহিনীর এই দাবি যদি বাস্তবিক অর্থে সত্য হয়, বা তাদের কাছে যদি এমন কোনো প্রযুক্তি বা গোয়েন্দা তথ্য থাকে যার মাধ্যমে তারা এই ঘাঁটিগুলোর ওপর নজরদারি করতে সক্ষম, তবে তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরান সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার সম্প্রতি এই মন্তব্য করেছেন, যা মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখা হচ্ছে। কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যে আধুনিক যুদ্ধক্ষেত্রে সরাসরি সংঘাতের চেয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা অনেক বেশি কার্যকর, এবং ইরান সম্ভবত সেই কৌশলটিই ব্যবহার করছে, যাতে যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে তাদের প্রতিটি পদক্ষেপ ইরানের নজরে রয়েছে, এবং এই অঞ্চলে তাদের অবস্থান খুব একটা নিরাপদ নয়। সহজ অ্যাক্সেস শব্দবন্ধটি এখানে রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইরানের মিসাইল রেঞ্জ বা ড্রোন প্রযুক্তির আওতায় এই ঘাঁটিগুলো রয়েছে, অথবা তাদের সাইবার ওয়ারফেয়ার ইউনিট এতটাই সক্ষম যে তারা ডিজিটালভাবে এই ঘাঁটিগুলোর তথ্যে প্রবেশ করতে পারে, যা আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে ইরান যেভাবে জেতার পরিকল্পনা করছে বা তাদের সামরিক ডক্ট্রিন আসলে কী ধরনের কৌশল অবলম্বন করছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের টিকে থাকতে সাহায্য করতে পারে। সামরিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা সাময়িকীগুলোর তথ্য অনুযায়ী ইরান খুব ভালোভাবেই জানে যে প্রথাগত বা কনভেনশনাল যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বাজেট এবং অত্যাধুনিক সমরাস্ত্রের সাথে পাল্লা দেওয়া তাদের পক্ষে কঠিন হতে পারে। তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল, যেখানে তারা প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলোতে আঘাত করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার মূল ভিত্তি হল তাদের বিশাল মিসাইল ভান্ডার এবং ড্রোন প্রযুক্তি, যা ব্যবহার করে তারা খুব কম খরচে যুক্তরাষ্ট্রের দামি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ব্যস্ত রাখতে বা অকার্যকর করতে পারে। এবং এর সাথে যুক্ত হয়েছে তাদের স্পিড বোট বা ছোট নৌযানের বহর, যা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বড় যুদ্ধজাহাজগুলোর চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এছাড়া ইরানের আরেকটি বড় কৌশল হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি, যা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত। এবং যদি কোনো সংঘাত শুরু হয় তবে ইরান এই প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে দেবে এবং যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা আরও মনে করেন যে ইরান তাদের প্রক্সি বাহিনী বা আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার পরিকল্পনা রেখেছে, যাতে যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে লড়াই করতে হয় এবং এতে তাদের মনোযোগ ও শক্তি বিভক্ত হয়ে পড়ে। আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, যা বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং যদিও এই বৈঠক সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এটি সম্ভবত কোনো বন্দি বিনিময়, শস্য রপ্তানি চুক্তি অথবা সংঘাত কমানোর লক্ষ্যে ব্যাক চ্যানেল বা গোপন আলোচনার অংশ হতে পারে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই দীর্ঘদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সাথেই ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে এবং তারা নিজেকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, যার ফলে আবুধাবি এখন আন্তর্জাতিক কূটনীতির একটি নতুন হাব বা কেন্দ্রে পরিণত হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে, কারণ সরাসরি সংঘাতের মধ্যে থাকা দুটি দেশের সাথে যখন বিশ্বের প্রধান পরাশক্তি এক টেবিলে বসে, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা বা আলোচনার প্রক্রিয়া চলছে, যা হয়তো এখনই জনসমক্ষে আনা হচ্ছে না, কিন্তু এর ফলাফল ভবিষ্যতে যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। দ্বিতীয় দিনের এই বৈঠকে হয়তো মানবিক করিডোর তৈরি, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা বা বিশ্বজুড়ে যে খাদ্য সংকট বা মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা নিয়ন্ত্রণে আনার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধের ময়দানে যতই গোলাগুলি চলুক না কেন, দিন শেষে সমাধানের পথ খুঁজতেই হয় আলোচনার টেবিলে, এবং আবুধাবির এই বৈঠক হয়তো সেই সমাধানেরই একটি ক্ষীণ আলোকবর্তিকা, যা বিশ্ববাসীকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। গাজার ধ্বংসস্তূপের নিচে যেখানে মানবতা আজ এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে এবং সেখানে অব্যাহত সংঘাত ও বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ গাজার বর্তমান অবস্থা কেবল একটি আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্পষ্ট বিভাজন রেখা তৈরি করেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রতিটি জীবন, প্রতিটি স্বপ্ন বিশ্ব নেতাদের কাছে প্রশ্ন রাখছে যে আর কতকাল এই মানবিক বিপর্যয় চলবে এবং কেন আন্তর্জাতিক সম্প্রদায় একটি কার্যকর যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হচ্ছে। এই সংঘাতের ফলে বিশ্ব রাজনীতিতে যে নতুন সমীকরণ দেখা যাচ্ছে তা হল গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মতপার্থক্য আরও প্রকট হয়েছে এবং অনেক দেশ যারা আগে চুপ ছিল তারা এখন ফিলিস্তিনের পক্ষে বা মানবিক অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে, যা জাতিসংঘের ভোটিং প্যাটার্ন বা আন্তর্জাতিক আদালতের কার্যক্রমে স্পষ্ট হয়ে উঠছে। গাজা